আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হাত পা বাঁধা বিএনপির সবাই বলছে যে ইউনূস সরকার যাবার আগে যে বাণিজ্য চুক্তি করে গিয়েছে, আমরা বাংলাদেশের স্বাধীনভাবে সেখান থেকে বেরিয়ে কাজ করতে পারবো কিনা একটা প্রমাণ আমরা সর্বশেষ পেলাম। আমাদের ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমাদের যে সংকট, সেই সংকটের সময়টায় বাংলাদেশ বলছে আমরা রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য চেষ্টা করছি যদি আমেরিকা আমাদেরকে অনুমতি দেয়। মানে আমরা দেখলাম আমেরিকার অনুমতি নিতে হচ্ছে বাংলাদেশকে। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। এই সময়কার যে ডিপ্লোমেসি বা আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে যে প্রশ্নটি করলেন, এটা আমাদের দর্শক শ্রোতাদেরকে বোঝানোর জন্য খুব সহায়ক হবে। এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে বাংলাদেশের অবস্থানটা 2024 সনের 5ই অগাস্ট পরবর্তী সময়টা আসলে কি। ওয়াশিংটন ডিসি দীর্ঘকালীন সময় ধরেই ইন্দো প্যাসিফিক জোনে চায়নাকে ঠেকানোর স্বার্থে কাজ করে যাচ্ছে, এমনকি যেটা আমরা জানি বাংলাদেশের পার্শ্ববর্তী ছোট্ট যে অংশটুকু আমাদের সাথে রয়েছে আরাকানের, সেখানে যে যুদ্ধ অবস্থা সেটাও কিন্তু শুধু সেখানে চায়নার স্বার্থর বিরোধী একটা অবস্থান তৈরি করার জন্য দীর্ঘকালীন সময় ধরে সেখানে এই প্রক্রিয়াটা চলছে, এবং সেটা যেহেতু ইন্ডিয়ার স্বার্থের পক্ষে যায়, অতএব সেখানে অবস্থানটা নিশ্চয়ই আমার ব্যাখ্যার অপেক্ষা রাখে না সেখানে কি খেলা চলছে। সেখানে বাংলাদেশের অবস্থানটা শেখ হাসিনা সরকারের সময় সবসময়ই ছিল একটি স্বাধীন চেতা, একেবারেই স্বাধীন চেতা। কারণ শেখ হাসিনা সরকারের আন্তর্জাতিক ডিপ্লোমেসি বা আন্তর্জাতিক সম্পর্কের খাতিরে যদি আমরা দেখি যে ভারতের সাথে এত সুসম্পর্ক, কিন্তু সেই ভারতকেও উনি একমাত্র শেখ হাসিনা কোনো ধরনের আমি বলবো সাবমিশন ছাড়া বাংলাদেশের স্বার্থে, এমনকি চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্ক, ইনভেস্টমেন্ট, এসবগুলো নিয়ে শেখ হাসিনা সরকার দুর্দান্ত গতিতে কাজ করছিলেন। এখন আপনার এই ভারত ওই সময় এই কারণে শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট ছিল না। আমি এই সেন্টেন্সটা বোধহয় আমি বলবো অন্যভাবে, সন্তুষ্টি অসন্তুষ্টির যে দাঁড়িপাল্লা, সেখানে হয় ভারসাম্য রক্ষা করার যে প্রচেষ্টা শেখ হাসিনার ছিল, সেই সময়টুকু উনি লাস্টে পাননি, আমি এইভাবে বলবো। কারণ শেখ হাসিনাই একমাত্র বাংলাদেশের, বঙ্গবন্ধু তো বাংলাদেশকে স্বাধীন করেছেন, ওনার সাথে আমি তুলনা করছি না, বঙ্গবন্ধু পরবর্তী সময়ে শেখ হাসিনাই একমাত্র বাংলাদেশের প্রধান ব্যক্তি, রাজনৈতিক প্রধান ব্যক্তি বা প্রধানমন্ত্রী, যিনি ভারতের সাথে সুসম্পর্ক রেখে আবার যুদ্ধ করে বাংলাদেশের জন্য বেশি একর সম্পত্তি নিয়ে এসেছেন, যেটাকে আমরা বলছি বর্ডার ঠিক করা, যে করিডোরের কথা বলছি, যে এনক্লেভ গুলো ছিল সেসবগুলোর বিনিময় সাধন করা, তারপর সমুদ্র বিজয়, এই অনেকগুলো বিষয়ে শেখ হাসিনা, বঙ্গবন্ধু যেরকম উনি পাকিস্তান থেকে জেল থেকে ফিরে এসে প্রথম শব্দই বললেন যে আপনার সেনাবাহিনী আমার দেশ থেকে কবে যাবে, পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম, এটা আপাতত শেষ। এই যে শেখ হাসিনা তার পরবর্তীতে বললেন যে আমার বঙ্গবন্ধুর আমলে যে চুক্তিটি করেছিলেন, রেটিফিকেশন করেছেন আপনাদের পার্লামেন্টে, আমাদের যে এনক্লেভ গুলো সেসবগুলো আমাদেরকে দিয়ে দিবেন, কিন্তু আপনাদের সম্পত্তি কম হবে বলে আপনারা দিচ্ছেন না, এটা কিন্তু উনি বিজয় করেছেন। এটার জন্য কিন্তু দৃঢ় শিরোধারা ঠিক করে এবং একজন বন্ধুর সামনে শক্তভাবে অবস্থান নিতে হয়। সেখানে বোধহয় আপনি বলছেন যে যেটা এখন ভারতীয় কোন সাংবাদিক বলছেন যে শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রাইম মিনিস্টার। শতভাগ। কারণ এই ধরনের স্বাধীন চেতা যিনি, আপনার লাস্ট প্রশ্নটা থেকে আমি বলি যে হয়তোবা আমাদের যারা আপনি সহ আমরা সাংবাদিকতা করি এবং বিশ্লেষণ করি, আমাদের কাছে এটা যে শেখ হাসিনা ভারতের, এমনকি ভারতের নিষেধ শব্দটাও ব্যবহার করতে পারি, ভারতের
অসন্তুষ্টির উপর পা রেখে উনি চায়না গমন করেছিলেন। অতএব ওই বিষয়টা উনি আর সময় পাননি সেটার ভারসাম্যতা আনার, কারণ ইতিমধ্যে আন্তর্জাতিক যে খেলোয়াড়রা তারা অনেক দূর, অনেক দাবার ঘুটি অনেক দূর সামনে নিয়ে গিয়েছিলেন। অতএব ফিরে আসি আমাদের ওয়াশিংটন ডিসির বিষয়টা। একমাত্র ডক্টর ইউনূসকে দিয়ে পারলো শেষে মার্কিন যুক্তরাষ্ট্র, যেই দেশে আমি বসবাস করি, আমাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, পারলো শেষে বাংলাদেশের সাথে এমন একটি চুক্তি বা এমন কিছু চুক্তি সম্পাদন করা যেসবগুলো আসলে এমনকি মিলিটারি শাসকেরাও করতে সাহস বোধ করেননি। এর কারণটা ছিল এমনকি সামরিক শাসকরাও জানতো এই বাংলাদেশ ৭১ স্বাধীনতা লাভ করেছে একটি জাতীয়তাবাদী আন্দোলন, যেটা নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এই সার্বভৌম দেশকে তাদের বিক্রি করার যদি কোনো ধরনের সংবাদ মানুষের কাছে যায় তাহলে মানুষ তাদেরকে ক্ষমতাচ্যুত করবে উইদিন নো টাইম। কিন্তু আমাদের ২০২৪-এর ঘটনাটা একটু অন্য ধরনীয়। সেখানে সমস্ত পরাজিত শক্তিকে একত্রিত করে 5 ইয়ার্সের মেটিকুলাস প্ল্যানের ভিতর দিয়ে যে কার্যক্রম, সেটাতে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ, আমি মনে করি এমনকি বিএনপির নীতি নির্ধারক যারা প্রো বাংলাদেশ তাদেরকেও বাইরে রেখে এই শক্তিকে এমন ভাবে এখানে আনা হয় যে তোমরা ক্ষমতায় আমরা এনে দেব, আমরা বসিয়ে দেব, কিন্তু আমাদের জন্য এই কাজগুলো তোমাদের করতে হবে। যার জন্য ডক্টর ইউনূস এমনকি সর্বশেষ উনি ক্ষমতা ছাড়ার নির্বাচনের আগের দিন ওনার খলিলুর রহমানকে দ্রুত গতিতে আমাদের ওয়াশিংটন ডিসিতে পাঠিয়ে সাইন করানো হলো, যেটা নিয়ে এখন আপনি বলছেন, আমরা বলছি, আমরা প্রশ্ন তৈরি করছি যে বর্তমান সরকার এটা থেকে বের হবে হয়ে আসার উপায় কি? উপায় বহু উপায়। পরাজিত শক্তি যেটা বললেন, পরাজিত শক্তি ৭১ পরাজিত শক্তি শুধু এই রাজনৈতিক দলগুলা না, আমেরিকা স্বয়ং ৭১ পরাজিত শক্তি গেলে। সেটা আপনি আমার সিনিয়র সাংবাদিক, আমি আপনার এই স্টেটমেন্টে অস্বীকার করতে পারি না, এবং আমার স্টেটমেন্টে পরাজিত শক্তি বলতে আমি শুধু জামাতকে বুঝাইনি এবং এটা বলিও নি। সো আমাদের ৭১ পরাজিত শক্তি, কারণ আমেরিকা তো আমাদের সাথে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে যাতে আমাদের এমনকি আমাদের স্বাধীনতা সংগ্রাম যে বিচ্ছিন্নতাবাদী করা একটি সশস্ত্র গোষ্ঠী হিসাবে করার প্রচেষ্টা ওনারা করেছিলেন, সেই ইতিহাস অন্যদিন আলাপ হবে। চলে আসি কিভাবে এই সরকার বা ভবিষ্যতের কোন সরকার, প্রথম হতে হবে বঙ্গবন্ধুর মতন লিডারশিপ, যে বলবে, যে নিজকে বলবে যে আমার পরিণতি যদি চিলির আলেনদের মতো হয় তাহলেও আমি অমুকের কাছে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবো না। এই কথা শুধু মুখে বলার জন্য নয়, আমার মতন এই কথা যে ধারণ করবে এমন নেতৃত্বের প্রয়োজন। আরেকটি আইনগত ভিত্তি আপনাদের সামনে তুলে ধরে, আমাদেরকে আজকে যারা শুনছেন দয়া করে এই বিশ্লেষণটা আমি যদি ভুল করে থাকি আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আরো ডিপে যাবো এটা নিয়ে। প্রথমত হলো যে আমাদের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট আমেরিকার বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফের ব্যবস্থা করেছিলেন, এটাকে আমেরিকান উচ্চ আদালত বাতিল করে দিয়েছেন। অর্থাৎ যেই এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে সাইন করেছিলেন 20% থেকে 19% ট্যারিফে, সেটা ওই বাতিল, সেই বিষয়টাই বাতিল, এটা আর কোনো নাই, আইনে নাই, কোনো এমনকি আদেশও নাই। অতএব পরবর্তীক্ষণেই ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন সকলের জন্য ফ্ল্যাট 15%। তাই বাংলাদেশের জন্য ওই যে চুক্তি, ওই চুক্তিটাই এইটাতেই বাংলাদেশের সরকার বলতে পারে যে আপনারা যদি বলেন এই চুক্তি আমাদের মানতে হবে, কিন্তু এই চুক্তি তো আপনাদের উচ্চ আদালতের আদেশেই খারিজ হয়ে যায়, কারণ আমরা তো এখন 19% নাই। এটা একটা বিষয়, এটার আইনি ব্যাখ্যা আমি যদি দিতে হয় দিব, আমি আইনের ছাত্র ছিলাম, আমি বা আমরা যারা আমার সিনিয়ররা আইন আন্তর্জাতিক, আমরা তো দেখলাম ওই আদালতের ওই সিদ্ধান্তের পরেও এখানে পল কাপুর আসলেন, এবং এর আগে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়ে কংগ্রেচুলেট করার সময় মনে করিয়ে দিলেন চুক্তির কথা, এবং বললেন উনি তিনটা চুক্তির কথা মনে করিয়ে দিলেন। গো হেড, সরি।
সরি, আপনি জানেন। উনি মনে করেন যে এই চুক্তি বাস্তবায়নে আমরা আপনার সহযোগিতা চাই, প্লাস তার মেয়াদের উল্লেখ করে দিলেন, মেয়াদটা যাতে ঠিক মতো উনি শেষ করতে পারেন। এই বিষয়গুলা হাত পা বাঁধা একজনের সাথে আবারও আপনি থ্যাংক ইউ সো মাচ বারি ভাই এটা উল্লেখ করার জন্য। আমার সামনেও ছিল এটা, কিন্তু আমি সেটা এভাবে বলবো যে আমাদের প্রথমেই আবার রিপিট করতে হবে যে শিরোধারাহীন নেতৃত্ব দিয়ে এটা থেকে বের, এটা আমাদের নাই। বাস্তবতাটা হলো যে এই চুক্তিটা তাদের রেটিফাই করতে হবে দুই পক্ষকেই, কারণ কোর্টের আদেশ আমেরিকাতে যদি আপনি না মানেন, আপনি জানেন ইতিমধ্যে আমেরিকার যিনি হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ছিলেন, উনাকে যে তাদের আমাদের এখানকার কংগ্রেস কমিটি তাদেরকে ওনাকে কয়েকবার এই কমিটিতে এসে ব্যাখ্যা করার জন্য ডাকার পর যেহেতু আসেননি, তারপর ফাইনালি যখন আসলেন ওনাকে এমন গ্রিল করেন যে পরবর্তী দিনই ট্রাম্প তাকে পদচ্যুত করতে হয়। অতএব এই ডোনাল্ড ট্রাম্পের আদেশগুলো যে কোর্ট বাতিল করে দিয়েছেন, এখন এই চুক্তিগুলো শুধু বাংলাদেশ সরকারকে বলতে হবে যে আপনারা যে আমাদের প্রেসার করছেন এই চুক্তি তো নবায়ন করতে হবে। এটা হলো একটা বিষয়। নবায়নের সময় নবায়ন অথবা পরিবর্ধন, এডিট বলছি আর কি, এই আমি শব্দটা অন্য লিগাল টার্ম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বাট যেটা আরেকটা বিষয় সেটা হলো নবনির্বাচিত সরকারের কাছে কিন্তু এইসবগুলো অ্যাপ্রুভাল প্রসিডিউর। আমি যদি বলি যে যদি হয়ে থাকে দ্বিপাক্ষিক কোনো চুক্তি, আমার মনে হয় এটা রেটিফিকেশন প্রয়োজন আছে। আর যদি না থাকে আমাদেরকে কেউ বলবেন। যদি রেটিফিকেশন করতে হয় তাহলে এটা পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টে এটা পাস না করলে এটা বাংলাদেশের জন্য বাধ্য নয়, সরকার মানতে বাধ্য নয়। কিন্তু আমার মনে হচ্ছে যে ডক্টর ইউনূস এমন ভাবে চুক্তিটা করে গেছেন যে সরকারের, আমি যেই শব্দ দুটি ব্যবহার করব, সরকারের নিজস্ব কিছু অথরিটি থাকে, সেই অথরিটিটা উনি ব্যবহার করতে পারেন যে এই চুক্তিটা উনি করেছেন। অতএব এই সরকারকে বলতে হবে যে এটা সরাসরি যখন এই চুক্তিটা হয় তখন এটা নির্বাচিত সরকার ছিল না, এবং এই চুক্তির এই বিষয়গুলো নিয়ে আমাদের আপনাদের সাথে আবার আলাপ করার প্রয়োজন। বারি ভাই আবার ফিরে যাই এই কথা বলার জন্য। আমরা যদি দেশের ভিতর থেকে বলি এই চুক্তির সময় বিএনপি জামাত দুজনের সম্মতি নেওয়া হয়েছে, এবং সেই ব্যক্তির মুখে কথাটা আসছে যাকে বলা হয় বিএনপি গভর্নমেন্ট নিজেদের লোক থাকা সত্ত্বেও তারা তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে বাধ্য হয়েছে। আপনি আমার অনেকটা বলবো যে ফজলুল বারী ভাই, আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে একদম আমি যে কথাটাতে যাব সেটি আমাদের সামনে নিয়ে চলে আসছেন। দেখুন, ডক্টর ইউনূসের সময়ের তিনজন ব্যক্তিকে, মানে অনেক ব্যক্তি যাদের আমার লিস্ট নাই, তিনজন ব্যক্তিকে সরাসরি দেখা যাচ্ছে যে বিএনপির না হয়েও তারা এই সরকারের অংশ। যেমন আপনি একজনের নাম বলছেন যাকে আমরা রজার বলি, ডক্টর রজার হিসাবে উনি আমেরিকায় পরিচিত। তিনি ছিলেন ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা এবং ওনাকে পররাষ্ট্রমন্ত্রীর মতন দায়িত্ব দিতে হলো। এখন আপনি আর আমি যে কথাটা তুলে ধরবো আমাদের শ্রোতাদের জন্য, দেখবেন আমাদের দেশের বর্তমানে তথাকথিত সকল নির্বাচনের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী আছেন। সেই প্রধানমন্ত্রীর ক্যাবিনেট একজন মন্ত্রী, যিনি অন্য দেশের নির্দেশে সেখানে অধিষ্ঠিত হয়েছেন বা তাকে নিয়োগ দিতে বাধ্য হয়েছেন এই সরকার। সেই প্রধানমন্ত্রীকে ডিঙ্গিয়ে ক্যাবিনেটের ডিসিশন না নিয়ে উনি জনসম্মুখে নয় গণমাধ্যমে এসে উনি বলছেন যে এই চুক্তি করতে বিএনপি এবং জামাতের সাথে আগেই আলাপ হয়েছে। এটা কিন্তু সরকারের বক্তব্য নয়, কিন্তু সরকার প্রধান সহ কেউ এটার প্রতিবাদ করতে দুঃসাহস, আমি শব্দটা রিপিট করি, কেউ এটা দুঃসাহস দেখা করতে পারেনি। আপনাকে আমি আমাদের সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের কোন সরকারের ক্যাবিনেট মন্ত্রী যদি সরকারের সম্বন্ধে কোনো কথা বলে যেটা সরকারের সাথে একমত নয়, পার্টির সাথে একমত নয়, তাহলে তো তার প্রথমই চাকরি যাবে যে আপনি কথা বললেন কি করে। জামাত বলছে, জামাত
তো কিন্তু যেহেতু পার্লামেন্টারি সরকারে যে দল ক্ষমতায় থাকে তাদেরকে বলা হয় সরকারি দল, কিন্তু বিরোধী দল তো সরকারের অংশ, সেই হিসাবে এই সরকার বলছে, জামাত বলছে যে আমরা কিন্তু এটা জানি না, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে কোনো কথা বলা সম্ভব হয়নি। আমার প্রশ্ন আপনার মাধ্যমে, বাংলাদেশে যারা শুনছেন, যারা এটা নিয়ে গবেষণা করবেন, লিখবেন, বাংলাদেশে আসলে কি প্রধানমন্ত্রী কে? ডক্টর রজার নাকি অন্য কেউ? এই প্রশ্নটা করে গেলাম, কারণ ডক্টর রজার যে কথাটা বললেন যে বিএনপি এটা জানতো, সেটার প্রতিবাদ ওনারা এখনো পর্যন্ত দুঃসাহস দেখেননি, এবং ভারত সহ ইউকে সহ সমস্ত জায়গায় ডক্টর রজার মিডিয়া কভারেজ যেটা পাচ্ছে, এটা বাংলাদেশের বর্তমান তথাকথিত নির্বাচিত প্রধানমন্ত্রী কিন্তু পাচ্ছেন না। অতএব আমেরিকা থেকে যদি এই চুক্তির বাইরে আমাদের বের হতে হয়, প্রথমত হতে হবে একজন নেতৃত্ব যেই বিষয়টা তুলে ধরতে পারবে, যেমন বঙ্গবন্ধু, যেমন শেখ হাসিনা, তারা যেমন ইন্ডিয়ার সাথে তুলে ধরেছিলেন শক্তিশালী কথা, এবং বঙ্গবন্ধু যেভাবে বঙ্গবন্ধু আরেকটা উদাহরণ দেই, যদিও উদাহরণটা অনেক আমাদের বাংলাদেশ বিরোধী শক্তির কাছে হয়তো বা গ্রহণযোগ্য হবে, বাট এটা বাংলাদেশ বিরোধী তার জন্য নয়। বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর যে ইসলামিক কি সম্মেলন হয়, আমি ওই নামটাও জানি না ঠিক মতে, সেখানে যাওয়ার জন্য আমাদের বন্ধু রাষ্ট্র বলেছিলেন, নেগেটিভ বলছিলেন। বঙ্গবন্ধু বলছেন যে আপত্তির উপরে উনি বলেছেন যে আমরা সার্বভৌম স্বাধীন মুসলিম মেজরিটি একটি দেশ, সেখানে আমি আমার বন্ধুর কাছ থেকে আশা করি আমি কোথায় যাব কি যাব না সেটা আমার বন্ধু আমাকে পরামর্শ দিবে না। এটাকেই বলে এই রকম নেতৃত্ব, যেই মাত্র 10 মাসও নয়, 10 মাস আগে এই দেশকে স্বাধীন করার জন্য, এমনকি আগরতলা ষড়যন্ত্র, এটা সত্য শব্দটা ষড়যন্ত্র নয়, বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের জন্য যে আলোচনা, যে মিটিং, সেটাকে পাকিস্তানিরা বলছিল ষড়যন্ত্র, সেটা সত্য ঘটনা, এবং সেটার জন্য ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছিল, প্রশ্রয় দিয়েছিল, সহযোগিতা করেছিল। সেই বন্ধুকে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি ওআইসি সম্মেলনে যাব কি যাব না, এটা আমার দেশের ডিসিশন, আমার নেতৃত্ব আমার জনগণের জন্য। সেই জন্য আমেরিকার কাছে ওইরকম একটা নেতৃত্ব আমাদের আসতে হবে, যেটা বলতে পারবে যে আমরা এটা থেকে বের হতে চাই, এটা আমাদের কোনো রাজনৈতিক শক্তি, রাজনৈতিক সরকার, এটা আমরা গ্রহণ করতে পারি না। জনগণের কাছে আমরা এই প্রতিশ্রুতি দেইনি যে আমরা এটা মেনে চলবো। আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট আমার বলে রাখতে হবে এখানে, যে রাশিয়ার তেল কিনতে যে ওনাদের বাংলাদেশের যে পারমিশন লাগে, এটা 2টা ভাগে, আমি খুব নিউট্রালি এই আলাপটা করতে চাই, এটা 2টা ভাগে বিভক্ত। প্রথম ভাগে বিভক্ত হলো রাশিয়ার যে কোনো অনেকগুলো, রাশিয়ার সাথে ব্যবসা করতে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন অনেকগুলো এমবার্গো দিয়ে রেখেছে। এর ভিতরে প্রথমেই হলো তেল কেনা। এটা এই তেল কিনতে গেলে যে কোনো দেশ তেল কিনে রাশিয়ার, তার বিরুদ্ধে আমেরিকা অ্যাকশন নিতে পারে। এখন আমরা কি সেই রকম শক্তিশালী অবস্থানে আছি কিনা যে হু কেয়ার্স আমরা তেল কিনবো? যেমন ভারত, অনেকে বলে ভারত পারমিশন নিতে গেলে, দ্যাটস নট কারেক্ট। ভারত তেল তাদের কাছ থেকে কিনে আবার পরিশোধন করে তারা ইউরোপে সাপ্লাই করে, তারা বিজনেস করছে, তারা বিজনেসের জন্য উন্মুক্ত। কিন্তু এই চুক্তির আগে ভারতের মাধ্যমে, ভারতের কাছ থেকেই বাংলাদেশ রাশিয়ার তেল কিনতো, সেটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারতো না। কিন্তু যেহেতু চুক্তিটার মধ্যে এগ্রি প্রোডাক্ট এবং এই ধরনের মিনারেল প্রোডাক্ট সহ অন্যান্য কিছু আমেরিকা ছাড়া অন্য কারো কাছ থেকে কিনতে গেলে পারমিশন লাগবে, সেইটার জন্য এবার পারমিশন চাইতে হলো। এটাকেই বলে কৃতদাস চুক্তি, এটাকেই বলে কৃতদাস চুক্তি। আপনারা 18 মাস ক্ষমতায় এই মনস্টার ইউনুস থাকার মৌলিক কারণটা ছিল যে ভারতের সাথে বাংলাদেশের কোনো কৃতদাসমূলক চুক্তি কি শেখ হাসিনা করেছেন কিনা সেটা বের করার জন্য। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কোনো অপরাধের সাথে তথা অর্থনৈতিক অপরাধের সাথে যুক্ত কিনা সেটা যুক্তি, একটি অপরাধও বের করতে পারেনি, একটি চুক্তিও বাতিল করা হয়নি। এই যে পাইপলাইন যেটা তৈরি করা হলো আজকে, যেটা দিয়ে ডিজেল আনা হলো, তখন বাংলাদেশের এই বর্তমানে যারা ক্ষমতায় অধিষ্ঠিত তারা সহ সকলে বলেছিলেন বাংলাদেশের গ্যাস পাচার করে দেওয়া হবে এই লাইন দিয়ে। কিন্তু আজকে দেখেন বাংলাদেশের যে মানুষের যেখানে গ্যাসের প্রয়োজন, গ্যাস আমরা আমেরিকাতে বলি এই গ্যাস হলো তেল, এই তেল ডিজেল আনা হলো এই পাইপলাইনে। অতএব আমাদের বাংলাদেশের যে
আমি শুধু ভারতীয় সাংবাদিকের কথা বলবো না, আমি মনে করি ফজলুল বারী সহ আমি সহ সকলেই মনে করি বাংলাদেশের 75 এর পরের যে একজন স্বাধীন রাষ্ট্র নায়ক ছিলেন সেটি শেখ হাসিনা, এবং দুর্ভাগ্যজনক ভাবে এটা সত্য, শেখ হাসিনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক বলয়টা ছিল সেই বলয়টা বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যে কাজগুলো করা উচিত ছিল সেইটা রাজনৈতিক শক্তিকে তারা নারিশ না করে তারা হয়তো বা নিজেদেরকে নারিশ করতে ব্যস্ত থাকায় এই পরাজয় ঘটেছে। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশের যে মানুষগুলো আওয়ামী লীগের সপক্ষে তারা কিন্তু এখনো নির্যাতিত, এবং সেইটার উপরেই ভর করে আছে আওয়ামী লীগ, এবং ভবিষ্যতে আওয়ামী লীগকে এই বাংলাদেশের এই অবস্থা এবং আন্তর্জাতিক এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে হলে আওয়ামী লীগের সঠিক নেতৃত্বের প্রয়োজন, সেটা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছে। ধন্যবাদ আপনাকে। মানে আপনি এর বক্তব্যে সামাপ দাঁড়ালো যেটা, এই চুক্তি থেকে বেরিয়ে আসতে যে নেতৃত্ব দরকার সেটা শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব। এর বাইরে তো আমরা মনে হয় বাড়ি ভাই আমরা এর বাইরে কাউকে দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এই চুক্তির একমাত্র প্রতিবাদ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। যদি তারাও না করতো তাহলে হয়তো আমরা ভাবতাম যে আমরা যারা সাংবাদিকতার সাথে যুক্ত হয়তো বা আমাদের প্রতিরোধের আমাদের কথায় হয়তো বা কোনো নেতৃত্ব এটার প্রতিবাদ করবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া তো এইটার প্রতিবাদ করতে এমনকি বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকেও দেখছি না। এমনকি আনুম আহমেদ বা মাহমুদ ভাই উনিও কিছু বলছেন বলে আমার দৃশ্যমান হয়নি। অতএব বাংলাদেশ আওয়ামী লীগের একটা দুর্ভাগ্য। এখন